মমতা ব্যানার্জির বিরোধিতা করতে হবে বলে পাড়ায় পাড়ায় গিয়ে বলা যে ওর আসল নাম মমতাজ বেগম, তাই ওকে ভোট দিও না, এটা তো আমাদেরও কোনোদিন মাথায় আসে। 2022-এর পৌরসভা বিজেপি তৃণমূলকে হারাতে পারলো না, 2023-এর পঞ্চায়েত বিজেপি তৃণমূলকে হারাতে পারলো না। আর বিজেপির দিল্লির নেতারা চায়ও না যে মমতা ব্যানার্জি সরকারটা পড়ে যাক, তাহলে আরজি করের অপরাধীরা জেলে থাকতো। তাহলে এই যে মানুষের পেটে লাথি মারছে, এটা তৃণমূল বিজেপি দুটো দল বলছে যে জিনিসের দাম বেড়েছে, চাকরি নেই, আমি বাধ্য হয়ে টাকাটা নিচ্ছি। আসলে আমি 1500 টাকা ডিজার্ভ করি না, আসলে আমি একটা 30,000 টাকার চাকরি ডিজার্ভ করি, যে চাকরিটা পার্থ মানিক অনুব্রতরা ঝেড়ে দিয়েছে। 29 এপ্রিল দক্ষিণবঙ্গে বিধানসভা ভোট রয়েছে। তার মধ্যে ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার 10টা বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা আজকের আলিপুরে তাদের মনোনয়নপত্র জমা দিতে এসেছেন এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৃজন ভট্টাচার্য। বিভিন্ন কেন্দ্রে প্রচারের প্রার্থীদের সঙ্গে আমরা তাকে দেখছি প্রচার করতে এবং কথা বলে নেব সৃজন দার সাথে। বড্ড গরম, তোমরা জল খাবে? পরে হচ্ছে এই যে প্রচার তো বিভিন্ন প্রার্থীর সাথে গিয়ে করা হচ্ছে, কি মনে হচ্ছে এই যে বরাবরই বামেদেরকে বলা হয় যে তারা শূন্য থেকে এই ভোটে নাকি মহাশূন্যে চলে যাবে, প্রচার তো করছো বিভিন্ন জায়গাতে গিয়ে, কি মনে হচ্ছে সেইটা কি কাটবে, সেই শূন্যটা কি কাটবে? বরাবর বলা হয় না, গত দুটো একটা ভোটে কাউকে কাউকে বলা হয়েছে, কিন্তু আমার মনে হয় যে এইবারে বামপন্থীরা বিধানসভায় প্রবেশ করবে তো বটেই। দেখো, আমি এভাবে দেখি যে বামেরা কটা সিট পেল, বামেরা জিতলো, বামেরা হারলো, এর চেয়ে বেশি জরুরি হচ্ছে বাংলার রাজনীতিতে হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, বাঙালি বিহারি এইসবের বাইরে গিয়ে জিনিসের দাম, 100 দিনের কাজের টাকা, স্কুল কলেজ হাসপাতাল, কারেন্টের খরচ, এই প্রশ্নগুলো আবার ফিরে আসুক। এই প্রশ্নগুলো বাংলার রাজনীতিতে সোচ্চারে উপস্থিত করার জন্য বামপন্থীদের বিধানসভায় থাকা, রাস্তায় থাকা, লড়াইয়ের ভেতরে প্রেজেন্স, সেই সবটাই জরুরি। দাদা, এই কিছুক্ষণ আগে একটি মেয়ে এসে আপনাকে বলছিলেন যে এই যে কন্ট্রাকচুয়াল হিসেবে যারা কাজ করছে তাদেরকে বেতন দেওয়া হয় না, সেটা বিভিন্ন স্কুলে কন্ট্রাকচুয়াল টিচার হোক কিংবা বিভিন্ন কেন্দ্রে কন্ট্রাকচুয়াল কর্মী। তো এই কর্মীদের কথা বা এই কর্মীগুলো কোথাও গিয়ে মনে করে যে তাদের দাবি আদায়ের জন্য ওই লাল ঝান্ডার পার্টি যারা করে তাদের কাছেই বলতে হয়, তাদেরকেই বিশ্বাস করতে হয়। কিন্তু ভোট যখন দেওয়া হয়, ভোট বাক্সে যখন ভোটটা গিয়ে পড়ে, রেজাল্ট যখন বের হয়, তখন কেন এই যে অঙ্কটা পাল্টে যায়? এক নম্বর হচ্ছে টাকা। তৃণমূল বিজেপি যে পরিমাণ টাকা ঢুকিয়ে দিয়েছে বাংলার রাজনীতিতে, এইটা অতীতে ছিল না, এটা হওয়া উচিত নয়। একদম মানে পাড়ায় টোটোটাকে চালাবে থেকে শুরু করে একটা বড় রিয়েল এস্টেটকে বানাবে, সব জায়গায় টাকা। এবং সেই টাকার উপরে দাঁড়িয়ে প্রশাসন ম্যানেজ হচ্ছে, পুলিশ ম্যানেজ হচ্ছে, গুন্ডা ম্যানেজ হচ্ছে, কখনো কখনো বিরোধীদেরও ম্যানেজ করে ফেলার চেষ্টা হচ্ছে। এই যে তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, আয়ারাম গয়ারাম, দেখো এর পিছনেও তো টাকা কাজ করে। সুতরাং এই টাকার অপসংস্কৃতি বাংলার রাজনীতিতে মতাদর্শের জায়গাটা ছোট করে ফেলেছে। আগেও সিপিএম কংগ্রেস বিপুল বিতর্ক হতো, রাজনৈতিক রক্তক্ষয়ী লড়াই হতো, কিন্তু সেখানে এই টাকার গল্প ছিল না। দ্বিতীয়ত, আমরা বিগত 2-3টে ভোটে হেরেছি, তার আরেকটা কারণ হচ্ছে বিজেপিটা ঢুকে যাওয়া। বিজেপি নিজেও জিতবে না। 2016 সালে যে মানুষ সিপিএম পারল না, সেটা দেখে সিপিএমকে ছেড়ে চলে গেলেন। বিজেপির অত্যাচার বাড়লো, মাফ করো, তৃণমূলের অত্যাচার বাড়লো, ভাবলেন যে আচ্ছা বিজেপি টাইট দিতে পারবে, তাহলে সেই বিজেপিকে 2019 সালের লোকসভায় দিলেন, বিজেপি তৃণমূলকে হারাতে পারলো না। 2021-এর বিধানসভা বিজেপি তৃণমূলকে হারাতে পারলো না, 2022-এর পৌরসভা বিজেপি তৃণমূলকে হারাতে পারলো না, 2023-এর পঞ্চায়েত বিজেপি তৃণমূলকে হারাতে পারলো না, 2024-এর লোকসভা বিজেপি তৃণমূলকে হারাতে পারলো না। এবং এর সাথে তুমি যদি উপনির্বাচনগুলো ধরো, তুমি দেখবে 5টা-6টা ভোট হয়ে গেছে বিজেপি পারছে না। তাহলে বিজেপি নিজেরাও জিততে পারছে না, আর বিজেপির দিল্লির নেতারা চায়ও না যে মমতা ব্যানার্জি সরকারটা পড়ে যাক, তাহলে আরজি করের অপরাধীরা জেলে থাকতো, তাহলে কালীঘাটের কাকুর সাথে কালীঘাটের ভাইপোও অ্যারেস্ট হতো। এগুলো সবাই বোঝে এই সেটিং। ফলত এইবারে বাংলার মানুষ বিজেপিকে, মাঝখানে যে বিজেপি একটা বাফার হয়ে দাঁড়িয়েছিল, সেফটি ভালভ হয়ে দাঁড়িয়েছিল তৃণমূলের, সেটা সরিয়ে দেবেন। তৃণমূলকে পরাস্ত করতে লাল ঝান্ডার লোকেরাই পারবে। বামপন্থীদের সেই মনোভাবে সমর্থন করবেন এবং আমরা তৃণমূলকে হারাবো, আমরা তৃণমূলকে হারানোর মতো করে প্রস্তুত। আমাদের সেই সরকারে আছে তৃণমূল, ভোট তো হয়, বিধানসভা ভোট হয়, সরকারে যে আছে তাকে সরকারে রাখবো না তার উপরে দাঁড়িয়ে আমরা বলছি তৃণমূলকে তাড়াতে চাই, কিন্তু ওটা বিজেপিকে দেওয়া হবে না, আমাদেরকে ভোট দিই। একটা জিনিস তো স্বীকার করবেন যে বামেদের একটা বড় অংশের ভোট বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যেটা বিজেপিতে ট্রান্সফার হয়েছে। আমি এটা মানি না, এই গল্পটা অনেকদিন ধরে শুনছি, কিন্তু এটার মধ্যে জল আছে।
দেখো, একটা ভোট যখন ধরো সিপিএম যখন চলে যাচ্ছে, এই জন্য কেন্দ্রে দাদা আপনাদের কর্মীরাই এটা স্বীকার করছে। বলছি ধরো সিপিএম যখন চলে যাচ্ছে সরকার থেকে, সেই সময় পশ্চিমবঙ্গের সব থেকে বড় বিতর্ক কী ছিল? কী নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে অত সমালোচনার মুখে পড়তে হয়েছিল? কৃষি ভালো না শিল্প ভালো, এই তো ছিল সেই সময়ের বিতর্ক। অর্থাৎ জীবন জীবিকার সাথে রিলেটেড একটা প্রশ্ন, ঠিক তো? এই যে জীবন জীবিকার, তুমি এর আগেও যখন সিপিএম সম্পর্কে বিপুল সমালোচনা শুনতে, ধরো ইংরেজি তুলে দেওয়া নিয়ে সমালোচনা বা কম্পিউটার নিয়ে সমালোচনা, এই সব শুনতে। আচ্ছা, সিপিএমটা মোল্লা তোষণ করে তাই সিপিএমকে ভোট দেবো না, এই কথাটা আজ থেকে 15 বছর আগে যিনি সিপিএমকে ভোট দেবেন না ঠিক করেছিলেন, তিনি ঘুণাক্ষরেও ভেবেছিলেন? আমরা বামপন্থীরা, আমাদের সাথে মমতা ব্যানার্জির তীব্র বিতর্ক, বিপুল আমাদের লড়াইয়ের ইতিহাস। এত লড়াই, আমরা মমতা ব্যানার্জির দলকে চোর, ডাকাত, ছেচোর, তোলাবাজ, চিটিংবাজ যা পেরেছি বলেছি। কিন্তু মমতা ব্যানার্জির বিরোধিতা করতে হবে বলে পাড়ায় পাড়ায় গিয়ে বলা যে ওর আসল নাম মমতাজ বেগম, তাই ওকে ভোট দিও না, এটা তো আমাদেরও কোনোদিন মাথায় আসে। এই কথাগুলো বাংলার রাজনীতিতে নতুন। বাংলার রাজনীতির বিষয়বস্তু পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলার রাজনীতির বিষয়বস্তুকে জীবন জীবিকার প্রশ্ন থেকে হিন্দু মুসলমান মন্দির মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এইটা যখন হয় তখন বিজেপি কিছুটা গেন করে। বিজেপি যদি কিছুটা গেন করে, তখন সিপিএমের সাথে থাকা হিন্দু মানুষও কিছুটা বিজেপির দিকে অতীতে গেছেন, তৃণমূলের সাথে থাকা হিন্দু মানুষও কিছুটা বিজেপির দিকে গেছেন। এই নিয়ে বিজেপির একটা ভোট হয়েছে। এটা বামের ভোট রামে গেছে তা না। আবার উল্টো দিক থেকে তৃণমূলের ভোটটা কমেনি কেন? কারণ এই তীব্র কমিউনাল পরিবেশে সিপিএম বা কংগ্রেসের সাথে থাকা সংখ্যালঘু মানুষ, তারা নিরাপত্তার কারণে গত একটা দুটো ভোটে ভেবেছেন যে আচ্ছা তাহলে আমরা তাহলে আপাতত বাঁচার জন্য তৃণমূলকে দিই, লেসার ইভিল ইত্যাদি ইত্যাদি, তাই তো? সুতরাং হিন্দুটা হয়ে গেছে বিজেপি, মুসলমানটা হয়ে গেছে তৃণমূল, এই করে মাঝখান থেকে ঝাড় খেয়ে গেছি আমরা। কিন্তু এইটা এইবারের ভোটে আর হবে না। আমি বোঝাতে পারলাম যে এটা আসলে বামের ভোট রামের গল্প না। যাদবপুর বিধানসভা 2024 সালের লোকসভা ভোটের রেজাল্ট তুমি দেখো, সিপিএমের ভোট খানিকটা বেড়েছে 21-এর তুলনায়, তৃণমূলের ভোট 6% কমেছে, বিজেপির ভোট 6% বেড়েছে। তাহলে কি দাঁড়ালো? বামের ভোট রামে গেছে না তৃণমূলের ভোট রামে গেছে? সুতরাং এইগুলো চালিয়ে দেওয়া হয়, চালু কথা। এটা বামপন্থীদের সম্পর্কে কনফিডেন্স নড়বড়ে করে দেওয়ার জন্য চালিয়ে দেওয়া হয়। একটা কমিউনাল পরিবেশে ভোটটা যদি হিন্দু মুসলমান হয়ে যায়, সেখানে বিজেপিও লাভবান হয়, তৃণমূলও লাভবান হয়। আমরা বা কংগ্রেসের মতো দল সেখানে খানিকটা পিছিয়ে যাই। এইবারের ভোটটা আর কমিউনাল ইস্যুর উপরে দাঁড়িয়ে হবে না। এইবারের ভোটে যারা মন্দির মসজিদ বলে লাফানো শুরু করেছিল, তারা ইতিমধ্যে নেতানো মুড়ি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? ইতিমধ্যে তারা মিইয়ে গেছে। তাহলে এইবারের ভোটটা রুজি রুটির কথা, 100 দিনের কাজের কথা, স্কুলের কথা, চাকরির কথা, হাসপাতালের কথা, এইসব নিয়ে হবে। এবং জিনিসের দাম কমানোর প্রশ্ন, এই কথাগুলো বলতে গেলে তখন মানুষ ভাববেন যে আচ্ছা, গ্যাসের দামটা বাড়লো, হিন্দুদের জন্যও বাড়লো, খালি যে মুসলমানের জন্য বাড়লো তা তো না। তাহলে তো বিজেপি হিন্দুর পার্টি হলে কমিয়ে দিত, অন্তত হিন্দুদের জন্য যাতে না হয়। এই যে পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললে 40 টাকায় পেট্রোল পেয়ে যেত হিন্দুরা, সেটা তো হচ্ছে না। আবার উল্টো দিকে মমতা ব্যানার্জি কারেন্টের খরচ এমন বেড়ে গেছে এর আমলে। তাহলে এই যে মানুষের পেটে লাথি মারছে, এটা তৃণমূল বিজেপি দুটো দল মিলে 100 দিনের কাজ, খুব পার্টিনেন্ট এক্সাম্পল। তুমি দেখবে 100 দিনের কাজ, বিজেপি তারা বড় লোকের দল, তারা আদানির দল, তারা আম্বানির দল, তারা 100 দিনের কাজে টাকা খরচা করতে চায় না। তারা অজুহাত পেয়ে গেল কি করে? কারণ মমতা ব্যানার্জির দল জব কার্ডে টাকা চুরি করেছে। এত লাভঝাপ নাচনকোদন করলো, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হোয়াইট পেপারে এটা বলতে পারছে না যে আমরা 100 দিনের কাজের টাকা চুরি করিনি। তার মানে ঝেড়েছে। এই দুটো পার্টি মিলে, দুই ফুল, বড় ফুল, ছোট ফুল মিলে, এইটা এপ্রিল মাস, পাবলিককে এপ্রিল ফুল করে দিল, পেটে লাথি মেরে দিল। আমরা বলছি এইবারে আর এপ্রিল ফুল হবেন না বাংলার মানুষ। এই কারণে তুমি প্রথম যে আমায় প্রশ্নটা করলে যে সিপিএমের কটা আসন হবে না হবে থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো রাজনীতির বিষয়বস্তু কি হবে। রাজনীতির বিষয়বস্তু যদি রুজি রুটি, জীবন জীবিকা, রুটি কাপড়া মাকান, পানি বিজলি সড়ক কা মুদ্দা, অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান, যে কথাটা আমরা বারবার বলি, ওটা যদি হয়, তাহলে অটোমেটিক্যালি বামপন্থীদের ভোট বাড়বে, সিট বাড়বে, নির্ণায়ক শক্তি হয়ে যাবে বামপন্থীরা। আমি শেষে প্রশ্নটা করব, তৃণমূল এখানে তাদের একটা বলছে 250-এর বেশি সিট পাবে, বিজেপি ওরকম 190 এরকম একটা সিটের আশঙ্কা বলছে। বামেদের কি এরকম কোনো টার্গেট সিট রয়েছে, নাকি পুরোটাই এখনো অনিশ্চয়তায় রয়েছে যে জিতবে কি জিতবে না এই পর্যায়ে? তৃণমূল কোন ভোটটা 250-র নিচে বলে বলো তো? তারপরেও তো আমরা দেখেছি অতীতে, আমাদের ছোটবেলা দেখেছি এবার নয় নেভার, মমতা ব্যানার্জির পার্টি ভোগে চলে গেল। 2006 সালে একটার পর একটা পত্রিকা লিখতে শুরু করলো, এইবারে কেজেরাও আসছেন, এইবারে আর সিপিএম পারবে না, তৃণমূল আসছেই, সংখ্যা বলে বলে। সেই বছর বামপন্থীরা 235টা সিটে জিতল। তো সুতরাং তৃণমূল ওইসব বলতে হয়, নিজের সমর্থকদের বাজার গরম করার জন্য বলতে হয়। তো এই যে যুবসাথীর লাইনে ছেলেরা মেয়েরা দাঁড়াচ্ছে, টাকাটা নিচ্ছে, নিতে নিতে কাঁচা গালাগাল করে দিচ্ছে তৃণমূলের সরকারকে,
বলছে যে জিনিসের দাম বেড়েছে, চাকরি নেই, আমি বাধ্য হয়ে টাকাটা নিচ্ছি। আসলে আমি 1500 টাকা ডিজার্ভ করি না, আসলে আমি একটা 30,000 টাকার চাকরি ডিজার্ভ করি, যে চাকরিটা পার্থ মানিক, অনুব্রতরা ঝেড়ে দিয়েছে। সুতরাং দাঁড়িয়ে যারা আজকে এইগুলো বলছেন, তৃণমূল তার নিজের দলের কর্মীদের কনফিডেন্স দেওয়ার জন্য এটা বলছে। আর বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভালো। শুভেন্দু অধিকারী তো গত বছরই বোধহয় 3টে ডেট বলেছিল, কবে সরকার পড়ে যাবে, কবে ওরা চলে আসছে, কবে। খিল্লি হয়ে গেছে, জোকার। পশ্চিমবাংলার রাজনীতি দুঃখের বিষয় কি বলতো, মানে আমরা তো ছোটবেলা থেকে জ্যোতি বসুকে দেখেছি, আমরা গনি খান চৌধুরীকে দেখেছি, প্রণব মুখার্জিকে দেখেছি, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি, বিভিন্ন রকম মানে বিরোধী রাজনীতিরও আমি কারুর নাম বলতে পারি যাদেরকে আমরা দেখেছি। রাজনীতির একটা স্ট্যান্ডার্ড ছিল, আমি এটা কোনো এলিটিজম থেকে বলছি না কথাটা, কিন্তু রাজনীতিবিদ বলতে মানুষের মধ্যে একটা সমীহের জায়গা ছিল। এখন রাজনীতিবিদ বলতে দাঁড়িয়ে গেছে যে সেলুনে ঢুকে দাড়ি কামিয়ে দিচ্ছে জোর করে খুর কেড়ে নিয়ে, ও কিন্তু দাড়ি কামাতে জানে না। ও যদি ক্ষৌরকার হতো এবং ভোটে দাঁড়াতো শ্রদ্ধা থাকতো। ও কিন্তু ঘুঁটে দিতে জানে না, ও কিন্তু রান্না করতে জানে না, ও বেলে দিতে, রুটি বেলতে জানে না। ও ওখানে ফটো তোলার জন্য রুটি বেলতে যাচ্ছে, দাড়ি কামাতে যাচ্ছে। খিল্লি বানিয়ে দিয়েছে রাজনীতিকে, এবং এটা করছে তার কারণ আসলে ধরো এসআইআর, মানুষের হয়রানি, আতঙ্ক। এই আতঙ্ক থেকে যতদূর পারা যায় নজর ঘুরিয়ে রাখা, সেই জন্য তৃণমূল বিজেপির প্রার্থীরা এবং তাদের নেতারা এইসব নাটকবাজির মধ্যে দলকে ঢোকাচ্ছেন, নিজেরাও ঢুকছেন, এত পাবো অত পাবো হুঙ্কার দিচ্ছেন। ওই জন্য তো আমরা খুব বিনম্রভাবে বলছি যে সংখ্যা টঙ্কা ছাড়ুন, আমরা রুজি রুটির কথাকে বাংলার রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছি। সেইটা যদি হয়ে যায়, সেটা যদি আমরা পারি, তাহলে পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতরে হেন ডিসিশন থাকবে না যেটা বামপন্থী বিধায়কদের সমর্থন ছাড়া পাশ হতে পারবে।